রাতে আমার ঘুম ভেঙে গেলে স্বামীকে বিছানায় পেলাম না। এত রাতে বাবু কোথায় গেল? হঠাৎ পাশের রুম থেকে একটা পরিচিত শব্দ শুনতে পেলাম, যেটা সচরাচর বাবু আর আমি মিলন করার সময় হয়। আমি চমকে উঠলাম। পাশের রুমে থাকে ইভা। ইভা হচ্ছে আমার দুঃসম্পর্কের চাচাতো বোন। ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। শহরে কোথাও থাকার জায়গা নেই বলে আমাদের বাসায় থাকে। শব্দটা আরো জোরে জোরে হচ্ছে, তাই আমি বিছানা ছেড়ে উঠে ইভার রুমের দিকে গেলাম। আমি ইভার রুমের দরজার সামনে আসতেই বাবু দরজা খুলে বের হতেই আমাকে দেখে চমকে উঠলো। আচু কাচু গলায় বলল, ইভার খাটটা ভেঙে গিয়েছিল, তাই ঠিক করে দিতে আসলাম। বলেই সে চোরের মতো পালিয়ে গেল। আমি গলা টেনে দেখলাম ইভা কাপড় চোপড় ঠিক করছে। আমার যা বোঝার তাই বোঝা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার অগোচরে স্বামীর সাথে ইভার একটা অবৈধ সম্পর্ক চলছে। এত রাতে আমি আর সিন ক্রিয়েট করলাম না। নীরবে হজম করে নিজের রুমের দিকে চলে গেলাম। রুমে এসে দেখলাম বাবু শুয়ে পড়েছে। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, তুমি আবার অন্য কিছু মনে করছো না তো? আমি কোনো কথার জবাব না দিয়ে চুপ করে রইলাম। আমার জবাব না পেয়ে বাবু আবারও বলল, ওর খাটটা ভেঙে গেছে, এত রাতে মেয়েটি কোথায় ঘুমাবে, তাই তার খাটটা ঠিক করতে গিয়েছিলাম। এবার আমি বললাম, আমি কি তোমাকে ওসব নিয়ে কিছু বলেছি? না, তবুও যদি তুমি মাইন্ড করো। আমি মাইন্ড করলে কার কি আসে যায়? বাদ দাও, এখন আমাকে একটু ঘুমোতে দাও। বাবু নিশ্চয় বুঝতে পেরেছে তাদের ব্যাপারটা আমার কাছে ধরা পড়ে গেছে, তাই বাবু আর কথা বাড়ালো না, চুপচাপ শুয়ে রইল। আমি মনে মনে ভাবতে লাগলাম সেদিনের কথা, যেদিন ইভাকে নিয়ে আমার দুঃসম্পর্কের চাচা মোমেন সাহেব আমাদের বাসায় এসেছিল। সেদিন আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, আমি ড্রয়িং রুমে রুম ঝাড়ু দিচ্ছিলাম। এমন সময় কলিং বেল বেজে উঠলো। আমি ভেবেছিলাম বাবু অফিস থেকে এসেছে। দরজা খুলে দিয়ে দেখি আমার দুঃসম্পর্কের চাচা মোমেন সাহেব তার মেয়েকে নিয়ে আমাদের বাসায় এসেছেন। চাচাকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসুন চাচা, ভেতরে আসুন। তারপর ওনাদেরকে নিয়ে আমি ড্রয়িং রুমে আসলাম। আমার শাশুড়িকে দেখে আমার চাচা সালাম দিলেন, আসসালামু আলাইকুম বেআইন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বেআইন? বুড়ো বয়সে যেমন থাকার তেমন আছি। আপনি তো বিয়ের পর থেকে শুধু একবার এসেছিলেন আমাদের বাসায়, হঠাৎ এতদিন পরে কি মনে করে ভাইস্তির সংসারে আসলেন? আমার শাশুড়ি দুষ্টুমি করে আমার চাচাকে খোঁচা দিয়ে কথাটি বললেন। আমার চাচা বললেন, আসলে তো সবসময় চাই, কিন্তু ইভা মা অসুস্থ, ভাইজিকে দেখতে মন চাইলেও আসতে পারি না। আমি তখন ইভাকে বললাম, বোন, চাচা না হয় আসতে পারে না, তুইও তো কোনো সময় আসলি না। ইভা বলল, আপু, আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি, তাই এতদিন আসতে পারিনি। তারপর আমি চাচার দিকে তাকিয়ে বললাম, চাচা, আপনারা অনেক দূর থেকে এসেছেন, একটু বসুন, আমি আপনাদের জন্য নাস্তা নিয়ে আসি। বলেই আমি চাচাদের জন্য নাস্তা আনতে চলে গেলাম। আমি চলে যাবার পর চাচা বলল, বেআইন, একটা বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি। আমার শাশুড়ি বলল, কি বিপদ? আমার মেয়েটা এই শহরে একটা চাকরি পেয়েছে। আপনি তো জানেন এই শহরে আপনারা ছাড়া আমার আর কোনো আত্মীয় স্বজন নেই। ইভার এখনো বিয়ে হয়নি। অবিবাহিত একটা মেয়েকে কোথায় রাখি বলেন? শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আপনাদের বাসায় ওকে রাখার জন্য চলে এসেছি। সমস্যা নেই, ইভা প্রতি মাসে আপনাদেরকে থাকা খাওয়া বাবদ কিছু খরচের টাকা দিবে। আমার চাচার মুখে এমন কথা শুনে শাশুড়ি বলল, বাবু এখন বাসায় নেই, ও অফিস থেকে আসুক, ওর সাথে কথা না বলে তো আমি আপনাকে ভালো মন্দ কিছু বলতে পারছি না। এমন সময় আমি ট্রেতে করে কিছু নাস্তা এনে ওনাদের সামনে রাখলাম। চাচা আমাকে বলল, মারে, আমি তো শাশুড়িকে সব কথা বলেছি, তুই তো জানিস এ শহরে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। হুট করে এবার একটা চাকরি হয়েছে, তাই আমি চাচ্ছিলাম অন্তত কয়েকটা মাস এবার তোদের বাসায় থাকুক, এখান থেকেই অফিস করবে, 2-3 মাস পরে হোস্টেলে কিংবা অন্য কোথাও চলে যাবে। আমি বললাম, ওসব নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না চাচা, আমাদের বাসায় তো আমি, আপনাদের জামাই আর আমার শাশুড়ি ছাড়া আর কেউ নেই। একটা রুম এমনিতেই খালি পড়ে থাকে, ওই রুমে ইভা থাকতে পারবে। আমার কথা শুনে চাচা বলল, তো শাশুড়ি বলছিল জামাইয়ের সাথে কথা বলতে হবে, আশা করি বাবু না করবে না, আপনি টেনশন করবেন না, আমি আপনাদের জামাইকে বুঝিয়ে বলবো। তাহলে মা, আমার এখন বাড়ির গাড়ি ধরতে হবে, গ্রামে তোর চাচি অসুস্থ, আজকের রাতটা থেকে যান। সম্ভব না রে মা, তুই তো জানিস ইভা ছাড়া আমাদের সংসারে আর কোনো সন্তান নেই, তোর চাচি অসুস্থ না হলে থাকতে পারতাম, আমার এখনই গাড়ি ধরতে হবে। তারপর চাচা নাস্তা করে সেদিনের মতো সবার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। এরপর আমি যখন রান্নাঘরে রাতের খাবার রান্না করছিলাম, তখন আমার শাশুড়ি এসে বলল, বৌমা, শুধু শুধু একটা ঝামেলা মাথায় টেনে নিলে কেন? কি ঝামেলা মা? এই ঘরে তুমি, আমি আর বাবু ছাড়া কেউ থাকে না, অবিবাহিত একটা মেয়েকে আশ্রয় দেওয়াটা কি ঠিক হচ্ছে? সমস্যা কোথায় মা? সে তো আর পর কেউ না, আমার দুঃসম্পর্কের চাচাতো বোন, তবুও আমার কাছে ব্যাপারটা ভালো ঠেকছে না, পরে না আবার কোনো ঝামেলা এসে পড়ে। কোনো সমস্যা হবে না মা, আমি সব মানিয়ে নিব। যাক, তোমার সংসার, তুমি যা ভালো মনে করো তাই করো, আমার যা বলার দরকার তাই বললাম, আমার কাছে কেমন জানি সুবিধার মনে হচ্ছে না। বলেই আমার শাশুড়ি চলে গেলেন। আমি রান্না বান্নায় মন দিলাম। সন্ধ্যার সময় বাবু যখন অফিস থেকে ফিরলো, তখন আমি খাটে বিছানার চাদর ঠিক করছিলাম। বাবু অফিসের ড্রেস চেঞ্জ করতে করতে বলল, ড্রয়িং রুমে মায়ের সাথে একটা মেয়েকে কথা বলতে দেখলাম, মেয়েটি আমাকে দুলাভাই বলে সালামও দিল। মেয়েটি কে? আরে, তুমি ইভাকে চিনতে পারছো না? না, কোন ইভা? তোমাকে একবার বলেছিলাম না আমার এক দুঃসম্পর্কের চাচাতো ভাই, যার নাম ছিল মঞ্জুর মোর্শেদ, যে কিনা ডাকাত ছিল। ও আচ্ছা,
আচ্ছা, মনে পড়েছে, কোথায় জানি ডাকাতি করতে গিয়ে গণধোলাই খেয়ে মারা গিয়েছিল। হ্যাঁ, সেই চাচাতো ভাইয়ের বোন ইভা। ও কি বেড়াতে এসেছে? কার সাথে এসেছে? আজ বিকালে চাচা এসে দিয়ে গেছে। ইভা নাকি এই শহরে একটা চাকরি পেয়েছে, তাই কোথাও থাকার জায়গা নেই বলে আমাদের এখানে 2-1 মাস থাকতে চাচ্ছে। সমস্যা হবে না? কি সমস্যা হবে? আমাদের একটা রুম তো খালি থাকে, ওখানে না হয় 2-1 মাস থাকবে। তুমি যা ভালো মনে করো তাই করো, বলেই বাবু ফ্রেশ হবার জন্য বাথরুমের দিকে চলে গেল। সেদিন আমার শাশুড়ি ঠিকই আঁচ করতে পেরেছিল, কিন্তু আমি এতটা বোকা সেই বিপদ আজ করতে পারিনি। এজন্যই বুঝি মানুষ বলে খাল কেটে কুমির আনা। কথাগুলো ভাবছি আর কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছি, অথচ আমার পাশে নাপাক শরীর নিয়ে বাবু নাক ডেকে ঘুমোচ্ছে। কিছুতেই আমার ঘুম আসছে না। কেন যে জীবনে এত বড় ভুল করলাম, ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পেলাম না। পরদিন বিকালবেলা আমার শাশুড়ি যথারীতি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। আমি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম, এমন সময় দেখলাম বাবু ইভাকে বিয়ে করে ড্রয়িং রুমে ঢুকলো। আমি বৌজামাই সাজে তাদের দুজনকে দেখে চমকে উঠলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছি। বাবু ইভা শাশুড়িকে সালাম করে বলল, মা, আমি ইভাকে বিয়ে করে ফেলেছি, আশা করি এতে